নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমি সূরা বাকারার 109 নম্বর আয়াত দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আজকে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের পরিণতি কি হতে পারে? যুদ্ধের কারণ আমরা অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করে থাকি, কিন্তু আমাদের এই বিশ্লেষণটা আরো গভীরে গিয়ে চিন্তা করা দরকার। আমাদের দেশগুলো মুসলিম দেশগুলো আজকে ইরানকে সমর্থন করতে সাহস পাচ্ছে না। তারা ইরানের পক্ষে কথা বলতে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কোনো একটা অদৃশ্য ছায়া, অদৃশ্য ভয় তাদের কণ্ঠকে রোধ করে রেখেছে। কিন্তু এই যে অদৃশ্য একটি ভয়, একটি ছায়া যে কণ্ঠ রোধ করে ফেলেছে, এটার পরিণতি কি হবে, এটা আমাদের বিচার বিশ্লেষণ করা দরকার। আমাদের অনেক দেশের মুসলমান ভাইয়েরা ইসরায়েলের উপরে যখন নাকি ইরান আক্রমণ করে, তখন আমরা খুব আনন্দে উৎফুল্ল হয়ে যাই, আমরা খুব আনন্দিত হয়ে যাই, আমরা ইরানকে খুব বাহবা দেই এবং মনে করি এবার হয়তো ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। গাজা যেরকম ধ্বংস হয়ে গেছে, ইসরায়েল হয়তো এরকম মাটির সাথে মিশে যাবে। আসলে বিষয়টা এমন নয়। মিডিয়া এমন এক জিনিস, আপনার মিডিয়া তিলকে তাল বানিয়ে দেখাতে পারে, আবার তালকেও তিল বানিয়ে দেখাতে পারে। মিডিয়া এমন এক জিনিস, যে মিডিয়াটা পশ্চিমাদের দখলে রয়েছে। ইসরায়েলে কি হচ্ছে, এটাকে হয়তো বহুগুণ বাড়িয়ে মানুষকে দেখানো হচ্ছে, আর ইরানে কি হচ্ছে এটা হয়তো বহুগুণ কমিয়ে সেটা জনগণের কাছে, জাতির কাছে, পৃথিবীতে উপস্থাপন করা হচ্ছে। এটার পিছনে কারণ কি? এটার পিছনে মূল কারণ হলো ইসরায়েলের উপরে ইরান যে হামলা করছে, এই হামলার ভিতরে যদি ইসরায়েল দেখাতে পারে তার বিপুল পরিমাণ ধ্বংস হচ্ছে, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে, তার দেশের বিল্ডিং গুলা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তার দেশের জনগণ মারা যাচ্ছে, তার দেশের জনগণ শরণার্থী হয়ে যাচ্ছে, বাংকারে গিয়ে আশ্রয় নিচ্ছে, এরকম ভাবে সে যদি অধিক হারে প্রচার করতে পারে, তাহলে সে পশ্চিমাদের সহানুভূতিও বেশি পাবে। বিশেষ করে আমেরিকা, ফ্রান্স, জার্মানি যে শক্তিগুলো আছে, পরাশক্তিগুলো আছে, এদের কাছ থেকে তারা বেশি সহযোগিতা পাবে। এই লক্ষ্যে তাদের মিডিয়াগুলো ইসরায়েলের সে পুরনো অনেক কিছু সেখানে দেখাচ্ছে। আপনি দেখেন, একটা বিমান ঘাঁটির একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যেটা ভিতরে দেখা যায় ইসরায়েলের অনেক বিমান ধ্বংস হয়ে পড়ে আছে। কিন্তু আমাদের জানা উচিত যে পৃথিবীর প্রতিটি প্রতিটি দেশে একটি এয়ারপোর্ট থাকে, যেখানে যে সমস্ত বিমানগুলো নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ব্যবহার করার অযোগ্য হয়ে যায়, ব্যবহার করার মতন আর তার কোনো সুযোগ নেই, তখন ওই বিমানগুলোকে নিয়ে এক জায়গায় ফেলে রাখে। এখন ওই জায়গার ছবি, ওই জায়গার একটি ভিডিওকে এমন ভাবে প্রচার করা হচ্ছে যে ইসরায়েলের পুরো যত শত শত বিমান ছিল সবগুলি ধ্বংস হয়ে গেছে, যেগুলো যুদ্ধ বিমান এবং পরিবহন বিমান সহ তারা ধ্বংস করে ফেলেছে। এটা বিশাল আকার ভাইরাল হচ্ছে। মানুষ
মুসলমানরা এই ভিডিওটার উপরে অনেক লাইক কমেন্ট শেয়ার করছে আর বলছে এবার ইরান ধ্বংস হয়ে যাবে, এবার ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। কিন্তু অপরদিকে ইরানের কি ক্ষতি হচ্ছে এটা কিন্তু ইরান মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি না, কোনো মিডিয়া এটা দেখাচ্ছে না। অথচ প্রতিদিন প্রতিদিন শত শত বিমান ইরানের আকাশে গিয়ে মিসাইল নিক্ষেপ করছে, বোমা 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 হামলা করছে, শত শত মানুষ মারা যাচ্ছে, বিল্ডিং ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, মরুভূমি পরিণত হয়ে যাচ্ছে। অবিচারে নির্বিচারে সেখানে হামলা করা হচ্ছে। আপনারা জানেন কূটনৈতিক এলাকায় সবসময় যুদ্ধমুক্ত থাকে, কূটনৈতিক এলাকায় বোমাবর্ষণ করা আন্তর্জাতিক আইনে অবৈধ। আন্তর্জাতিক আইনে, যুদ্ধ আইনে সেই কূটনৈতিক এলাকায় বোমাবর্ষণ করতে পারবে না, কারণ এক একটা কূটনৈতিকের অফিস সেটা একটা রাষ্ট্রের একটা অংশ। একটা কূটনৈতিকের বাসার বাড়িদের উপরে হামলা করা, একটা কূটনীতির অফিসে হামলা করা, সেটার অর্থ হলো তার দেশের সাথে সে যুদ্ধ ঘোষণা করা। এই জন্য যে কোনো কূটনৈতিক এলাকায় যে কোনো হামলা করা, যুদ্ধর বোমা ফেলানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত উনি বলেছেন আমার বাড়ি বিধ্বস্ত হয়ে ওখানে কোনো কোনো অস্তিত্ব নাই, সে বাড়িতে, সে বাড়িটা কোথায়, কোনটা বাড়ি সেটাও আমি খুঁজে বের করতে পারবো না। শুধু জীবন নিয়ে, যান আর জীবনটা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসছি। তাহলে বোঝা গেল কূটনৈতিক এলাকা, যে এলাকার ভিতর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বসবাস করে, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের অফিস আছে, সেটাও ইরানে নিরাপদ নয় ইসরায়েলিদের কাছে। অথচ এই সংবাদগুলো আমরা পাচ্ছি না। আচ্ছা, এই সংবাদগুলো কেন প্রচার করা হচ্ছে না? আপনারা জানেন, আমরা সকলেই জানি যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সেন্টারে তারা বোমা নিক্ষেপ করেছে এবং বোমা নিক্ষেপ করে রাষ্ট্রীয় টেলিভিশনের ভবন একেবারে মেচাকার করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তার মানে হলো রাষ্ট্রীয় টেলিভিশনে, রাষ্ট্রীয় রেডিওতে যে সমস্ত প্রচারণা ছিল সেগুলোকে বন্ধ করে দিয়েছে। এবং পুরো মিডিয়া আজকে সম্প্রচার যন্ত্র, আমরা যে টেলিভিশন দেখি, এই যে টেলিভিশন সম্প্রচার হচ্ছে এর মূল চাবিকাঠিও তাদের কাছে। তারা ইচ্ছা করলে আমাদের দেশের এই টেলিভিশন গুলোকে, আমাদের দেশের মিডিয়া গুলোকে তারা বন্ধ করে দিতে পারে। এখন ইরানের ক্ষয়ক্ষতি কি হচ্ছে, ইরানে ইসরায়েলের হামলায় ইরানের অবস্থা কি, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, জানতে পাচ্ছি না। কেন জানতে পাচ্ছি না আমরা? আজকে ইরানের ক্ষয়ক্ষতির বিষয়টা যদি সারা বিশ্বব্যাপী প্রদর্শিত হতো, তাহলে এই হৃদয় বিদারক দৃশ্য দেখে বিশ্বের মুসলমানের সেন্টিমেন্ট, মুসলমানদের মানসিকতা, মুসলমানদের সমর্থন ইরানের দিকে ধাবিত হয়ে যাবে। আপনারা দেখেছেন গাজায় যখন নাকি প্রথম দিকে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেটার প্রচারণা বাহিরে আসেনি, কিন্তু যখন নাকি চূড়ান্ত ভাবে হত্যাযজ্ঞ শুরু হয়েছে, একেবারে ইসরায়েলকে মানে কি বলে এই গাজাকে যখন নাকি একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পর্যায়ে আসছে, তখনই শুধু মিডিয়াতে আসছে, এর আগ পর্যন্ত মিডিয়াতে আসে নাই। আর গাজা, ফিলিস্তিন যেভাবে সারা বিশ্বের শুধু মুসলমানই নয় অমুসলিমদের কাছেও যেভাবে গ্রহণযোগ্য হয়েছে, যেভাবে সমবেদনা পেয়েছে, সমর্থন পেয়েছে, এটা কিন্তু ইরানের ব্যাপার হচ্ছে না। কারণ হলো কি, ইরানে যে ক্ষতি হচ্ছে, ইরানের সাধারণ জনগণের বাড়ি ঘরের উপরে যেভাবে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল, যেভাবে নির্বিচারে মানুষ, নারী, শিশু হত্যা করছে, এটার সংবাদ আমরা দেখতে পাচ্ছি না। আমরা এক মিনিটে দেখতে পাচ্ছি, শুধু বারবার দেখানো হচ্ছে ইসরায়েলকে বোমা মেরে ধ্বংস করে দিচ্ছে, ইসরায়েলকে বোমা মেরে ধ্বংস করে দিচ্ছে, ইসরায়েলের উপর যে বড় বড় হামলা চালানো হচ্ছে, ইসরায়েল সিম্পৃতি পাচ্ছে পশ্চিমা বিশ্বের কাছে, অমুসলিম বিশ্বের কাছে ইসরায়েল সমর্থন পাচ্ছে, আর মুসলমানরা বাহবা দিচ্ছে ইরানকে। এবার ইরান বড় কাজ করেছে, ইসরায়েলকে ধ্বংস করে দিচ্ছে। আসলে কি ইসরায়েলকে ধ্বংস করা হচ্ছে না ইরান ধ্বংস হচ্ছে, আমরা কিন্তু কোনটাই বুঝতে পারছি না। ইসরায়েলকে ধ্বংস করা এত সহজ নয়।
2000 কিলোমিটার থেকে একটি মিসাইল গিয়ে সেখানে হামলা করবে, আঘাত করবে, আর সেটাকে প্রতিহত করা যাবে না, এটা হয় না। আমরা জানি একাধিক জায়গা থেকে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র, ড্রোন, মিসাইল এগুলোকে প্রতিহত করা হয়। জর্ডান থেকে প্রতিহত করা হয়, ইরাক থেকে প্রতিহত করা হয়, কুয়েত থেকে প্রতিহত করা হয়। এরপরে সমুদ্রের বিভিন্ন আমেরিকার যুদ্ধ জাহাজ, ব্রিটিশের যুদ্ধ জাহাজ থেকে মিসাইল নিক্ষেপ করে সেই মিসাইল গুলোকে ধ্বংস করার চেষ্টা করা হয়। সর্বশেষ জর্ডান থেকে এই মিসাইল গুলোকে ধ্বংস করা হয়। এরপরে ইসরায়েলের ভিতর থেকে তাদের আয়রন ডোম এবং থার্ড যে আমেরিকার অত্যাধুনিক থার্ড যে সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটার মাধ্যমে প্রতিরোধ করা হয়। আপনি হিসাব করে দেখবেন 100টা 100 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে সেখানে 10টি ক্ষেপণাস্ত্র আঘাত করতে পারে না। আপনি হিসাব করে দেখবেন 100টি ড্রোন নিক্ষেপ করলে 10টি ড্রোনও তার লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে না। এটা রাস্তায় রাস্তায় এগুলো বিক্ষিপ্ত ভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলোর কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দু একটি ছবি, দু একটি ভিডিওকে এমন ভাবে সম্প্রচার করছি যে এই সম্প্রচার গুলো মনে হয় ইরানের, ইসরায়েলের অস্তিত্ব নেই, ইসরায়েল অস্তিত্ব বিলুপ হয়ে গেছে। অথচ আপনি দেখেন ইরানের বড় বড় ভবনগুলো এখনো, সুউচ্চ ভবনগুলো মাথা তুলে এখনো দাঁড়িয়ে আছে, একটা ভবনও সেখানে আঘাতপ্রাপ্ত হয়নি। কিন্তু আপনি যদি ইরানের তেহরানের দিকে তাকান, তেহরানের প্রকৃত দৃশ্য যদি আমরা দেখতে পাই, তাহলে দেখা যাবে তেহরানের অর্ধেক মাটির সাথে মিশে গেছে। অর্থাৎ প্রথম দিন যে হামলা হয়েছে ওই হামলাই 1/4 ভাগ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আপনারা কি মনে করতে পারেন 200 বিমান একই সাথে হামলা করেছে? একটি করে মিসাইল ছুড়ে থাকলে 200 মিসাইল ছুড়েছে, 2টি করে মিসাইল ছোড়া হলে 400 মিসাইল ছোড়া হয়েছে, এবং একটি মিসাইলও লক্ষ্য বস্তু ছাড়া অন্য জায়গায় পতিত হয় নাই। কারণ মুক্ত আকাশে তারা ঘুরে ঘুরে, পাখির মতো ঘুরে ঘুরে তারা দেখে দেখে বোমা নিক্ষেপ করেছে। তারা সুউচ্চ বড় বড় ভবনগুলোকে ধ্বংস করে ফেলেছে। তেহরানের অর্ধেক, আমার যতটুকু মনে হয় তেহরানের অর্ধেক বিল্ডিং, ভবন মাটির সাথে মিশে গেছে। এতটুকুই যথেষ্ট যে কূটনীতিক পাড়ার মানুষ, কূটনীতিকরা যেখানে নিরাপদ না, সেখানে সাধারণ মানুষ কোথায় নিরাপদ থাকবে? যেখানে সে দেশের বড় বড় জেনারেলরা নিরাপদ নয়, সামরিক বাহিনীর অফিসাররা যেখানে নিরাপদ নয়, সেখানে সাধারণ জনগণের কিসের নিরাপত্তা আছে? সুতরাং আমরা আজকে ইরানের দিকটা দেখছি না, ইরানের কি ক্ষতি হচ্ছে সেটা দেখছি না। আসলে আজকে যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধটা কি খুব সহজেই বন্ধ হয়ে যাবে বলে আমরা মনে করি, নাকি এখানে আমেরিকার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? স্কাই নিউজে একটি সংবাদ প্রচারিত হয়েছে, বিশ্লেষণ ধর্মী একটি সংবাদ। সেখানে বলেছে আমেরিকা এবং পশ্চিমারা ওখানে একটি ইসিল রাষ্ট্র গঠন করবে। ইসিল রাষ্ট্রটা কি আসলে? অর্থাৎ ইসরায়েলকে এত বেশি ব্যাপক আকারে এত বৃদ্ধি করা হবে, এটাকে ইসিল বানিয়েছে। ইসিল মানে হলো মানে ইজিপ্ট, মিশর। মিশরকে তারা ইসরায়েলের অংশ বানাবে। এরপর হলো এস দিয়ে সৌদি আরব এবং সিরিয়া, পূর্ণ সিরিয়া এবং সৌদি আরবের একটা অংশ। এরপরে আই মানে ইরাক, আর এল মানে লেবানন। আর জর্ডান তো তাদের পেটের ভিতরে ঢুকেই আছে, জর্ডান তো তাদের গোলাম হয়েই আছে, জর্ডানকে নিয়ে তাদের মাথা ব্যথা নয়। যদি সিরিয়া, সৌদি আরব, ইরাক, লেবাননকে যদি তাদের রাষ্ট্র কাঠামোর মধ্যে, তাদের ম্যাপের ভিতরে নিয়ে আসতে পারে, তো সিরিয়া তো তাদের পেটের ভিতরে রয়েছে, কোনো সমস্যা নেই। জর্ডান তো তাদের পেটের ভিতরেই রয়েছে। সুতরাং এই ইসিল যে রাষ্ট্র গঠন, এটাই হলো তাদের মূল টার্গেট। পশ্চিমা বিশ্ব একটা জিনিস লক্ষ্য করে দেখেছে, এই ইসরায়েল রাষ্ট্র গঠন করার জন্য সেখানে তাদের কোনো বাধা নেই। সিরিয়া 24 ঘন্টার ভিতরে সিরিয়াকে দখল করে নিতে পারবে ইসরায়েল। কারণ
জর্ডান যেহেতু ইসরায়েলের হয়েই আছে, জর্ডানকে নতুন করে দখল করার কিছু নেই, জর্ডান হয়েই আছে তাদের ভিতরে। সিরিয়াকে নিতে তাদের হয়তো 1 সপ্তাহ সময় লাগবে দখল করে নিতে। ইরাকের ভিতরে আমেরিকার ঘাঁটি যেহেতু রয়েছে, অনেকগুলো আমেরিকার ঘাঁটি রয়েছে, তারা ওইখানে শুধু ঘাঁটিগুলা মানে রাউন্ড দিলেই ইরাক এই দখলে চলে আসবে। ইরাকের শাসকরা হলো তাদের আমেরিকার পুতুল শাসক, ওই পুতুল শাসককে যা বলবে তাই শুনবে। সমস্যা হয়ে যাবে মিশর এবং সৌদি আরবের। সৌদি আরব এবং মিশরকে দখল করতে তাদের একটু কষ্ট হবে, কিন্তু সৌদি আরবও তাদের সেই মানে তাবেদার সরকারি সেখানে বসানো আছে। এবং যেহেতু সৌদি আরবের ভিতরে তাদের ঘাঁটি রয়েছে, অনেকগুলো ঘাঁটি রয়েছে, প্রায় 2000-এর মতো সৈন্য রয়েছে সেখানে, সুতরাং তাদের একটা অংশ দখল করে নেওয়া এটা কোনো বিষয় হবে না। আমরা যখন মিছিল করতে দেখি, বিরোধী দল যখন মিছিল যায়, সরকারি দল যেভাবে পুলিশ দিয়ে লাইন দিয়ে দাঁড় করে একটা ব্যারিকেড সৃষ্টি করে, আমার মনে হয় সৌদি আরবের ভিতরে যে সৈন্যগুলো আছে, এরা যদি একটা সীমান্ত রেখা বরাবর লাইন ধরে দাঁড়িয়ে যায় তবু ভাগ হয়ে যাবে। কিন্তু তাদের সামনে বাধা হলো একমাত্র ইরান হলো তাদের মূল বাধা। এখন ইরানকে যদি তারা মুক্ত করতে পারে, ইরানকে যদি তাদের তাবেদার সরকার বানাতে পারে, তাহলে আর কোনো বাধা নেই। কারণ ইরান ছাড়া ইসরায়েলকে প্রতিরোধ করে এমন শক্তি মধ্যপ্রাচ্যে আর কারো নেই। সুতরাং তাদের টার্গেট ইরানকে ধ্বংস করা নয়, তাদের টার্গেট ইরানের পারমাণু বোমা নয়, তাদের টার্গেট হলো ইরানের যে সামরিক সক্ষমতা রয়েছে, এই সামরিক সক্ষমতাটাকে ধ্বংস করে দেওয়া। আমি বলতে পারি ইরানে আমেরিকা সহজে হামলা করবে না, এখনো ইরানের ভিতরে আমেরিকার হামলা করার মতো সময় হয় নাই। কারণ আমেরিকা বিশাল দেশ, ইরান বিশাল দেশ, এবং ইরানের বিশাল ভূখণ্ড, সুরক্ষিত এক ভূখণ্ড, এবং ইরানি এই জাতি বিশ্বকে শাসন করার মতন, তাদের সাম্রাজ্য পরিচালনা করার মতন তাদের শিরায় উপশিরায় সে রক্ত প্রবাহিত রয়েছে। তারা মরে যাবে কিন্তু আত্মসমর্পণ করবে না, তারা ধ্বংস হয়ে যাবে কিন্তু কারো কাছে রাষ্ট্র হস্তান্তর করবে না তারা। সুতরাং এই ইতিহাস সকলের জানা আছে। সুতরাং ইরানের পারমাণবিক অস্ত্রকে ধ্বংস করাই আমেরিকার মূল উদ্দেশ্য নয়, ইসরায়েলের মূল উদ্দেশ্য নয়, বরঞ্চ ইরানের যে সমৃদ্ধ সামরিক শক্তি রয়েছে, এই সামরিক শক্তিকে ধ্বংস করাই হলো পশ্চিমাদের মূল লক্ষ্য। যার ফলে ইসরায়েল বিমান দিয়ে হামলা করতেছে, আর ইরানের অস্ত্র ভান্ডারে যে অস্ত্র মজুদ ছিল সেগুলাকে আকাশে ফুটিয়ে ফুটিয়ে শেষ করে দিচ্ছে। আস্তে আস্তে তার অস্ত্রের ভান্ডার কমে আসছে। এক সময় অস্ত্রের ভান্ডার যখন শেষ হয়ে যাবে, এরপরে আমেরিকা আসবে। আমেরিকা পরাজিত হওয়ার জন্য আসবে না ইরানে, কারণ আমেরিকার ইতিহাস আদৌ পর্যন্ত কোথাও বিজয়ী হতে পারে নাই। আমেরিকা সব জায়গায় হেরেছে, এক জায়গায় আমেরিকা জিততে পারে নাই। আমেরিকা সেই আমরা যদি বলি আফগানিস্তানে, সেখানেও আমেরিকা হেরেছে, লেজ গুটিয়ে পালিয়েছে। ভিয়েতনামের ইতিহাস যদি আমরা দেখি, ভিয়েতনামেও আমেরিকার সর্বশক্তি নিয়োগ করেও ভিয়েতনামেও তারা জিততে পারে নাই, তারা সেখান থেকে লেজ গুটিয়ে চলে আসতে হয়েছে। ইরানেও তারা জিততে পারবে না, এটা আমেরিকা খুব ভালো করে জানে, সেখান থেকেও তাদের লেজ গুটিয়ে চলে আসতে হবে। কিন্তু তাদের মূল উদ্দেশ্য হলো ইরান যদি সামরিক সক্ষমতায় দুর্বল হয়ে যায়, এরপরে যদি তাদের সাথে একটি চুক্তি করতে পারে, এরপরে শুরু হবে ইসিল গঠন করার পরিকল্পনা বাস্তবায়নের পথে সামনে এগিয়ে যাবে। সুতরাং ইসলামী রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলো, ইরানের চতুর্পাশের মুসলিম রাষ্ট্রগুলো যে চুপচাপ বসে আছে, তারা কিন্তু সেই 3 চোরের কাহিনীর মতো হবে অবস্থা। 3 চোরে 3 জনে মিলে চুরি করেছে, মালিক এসে ধরেছে। এখন 3 জন, এর গল্পটা এরকম, একজন মুসলমান, একজন খ্রিস্টান, একজন হিন্দু। এখন মালিক হলো মুসলমান, আর
মুসলমান চোরকে বলতেছে, দেখ তুই তো মুসলমান, তুই তো আমার ধর্মের মানুষ, যা তোর মাফ করে দিলাম। খ্রিস্টানকে বললো যে ভাই তুমি তো খ্রিস্টান, আহলে কিতাব, তোমারও নাহলে মাফ করে দিলাম। কই হিন্দু ডারে কি করবো? দুইজন মিলা কয় ঠিক আছে হিন্দু ডারে বানাও, আমরা কিছুই বলবো না। তখন ওই মুসলমান ওই হিন্দু চোরকে ধরে ইচ্ছা মতন শায়েস্তা করে। এরপরে সে আবার মুসলমান ওই মুসলমান বন্ধুকে বলে, বন্ধু তুমি তো আমার মুসলমান ভাই, ওর তো খ্রিস্টান, ওরা তো আমাদের শত্রু, ওর একটু বানান দরকার। কয় ঠিক আছে ওরে বানাও, সমস্যা নাই। তারপরে তাকে ধরে ইচ্ছা মতন বানায়। এরপরে মুসলমান বন্ধু কয়, দোস্ত এইবার তুমি কই যাবা, এবার তোমার পালা। তার বানানোটা কিন্তু একটু বেশি হয়, তাকে মাইটটা কিন্তু বেশি দেওয়া হয়। সুতরাং আজকে ইরান যদি পরাজিত হয়, নিশ্চিত থাকতে পারেন আর কেহ বিজয়ী থাকবে না। মুসলিম বিশ্ব সকল আমেরিকার পদতলে মাথা নত করে, ইসরায়েলের পদতলে মাথা নত করে, ইহুদিদের পদতলে মাথা নত করে এরপরে বেঁচে থাকতে হবে। আর নয় কোনো মুসলমানকে পৃথিবীতে বাঁচতে দিবে না, কোন মুসলিম রাষ্ট্রকে পৃথিবীতে থাকতে দিবে না। সেটা বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, সৌদি আরব হোক, মিশর হোক, জর্ডান হোক, সিরিয়া হোক, যেই হোক না কেন। এরপরে আসবে তুরস্কের পালা। মনে করেন না যে তুরস্ক বেঁচে যাবে, মোটেও না। এরপরে হবে তুরস্কের পালা, কারণ তুরস্ক আমেরিকার জন্য, পশ্চিমাদের জন্য অনেক বড় হুমকি। এরপরে তুরস্ক সেই সেই তুর্কিদেরকে ধ্বংস করেই ক্ষান্ত হবে এবং ইসিল সে রাষ্ট্র তারা গঠন করেই ছাড়বে। এই ইসিল রাষ্ট্র গঠন করার এই পরিকল্পনা যাতে বাস্তবায়ন হতে না পারে, এই জন্য বিশ্বের সকল মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে, ইরানের পাশে দাঁড়াতে হবে। কোন সকল ভেদাভেদ ভুলে গিয়ে ইরানের পাশে দাঁড়াতে হবে, ইরানকে বিজয়ী করতে হবে, ইসরায়েলকে পরাজিত করতে হবে। তাহলে মুসলিম বিশ্ব মাথা উঁচু করে দাঁড়াতে হবে।